ভাবতেছিলাম কোন সাবজেক্ট নিয়ে আপনাদের খেদমতে আলোকপাত করা যায়। তো দেখলাম আজকের অনুষ্ঠানটি একটি মহিলা মাদ্রাসা কেন্দ্রিক। সঙ্গত কারণেই নারীদেরকে নিয়ে কিছু জরুরি কথা আপনাদের খেদমতে পেশ করব। আপনাদের কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, হুজুর, নারীদের সাবজেক্টের উপরে আলোচনা করতে থাকলে তাহলে আমরা পুরুষেরা থেকে লাভটা কি? না, পুরুষদেরকে আলোচনা শুনতে হবে, কারণ নারীদের গার্ডিয়ান রাখাল হলো পুরুষ। আপনারা দেখেন, কখনো যদি কেউ কোনো ছোট বাচ্চাকে সাথে করে নিয়ে কোথাও রওনা করে, আর এই ছোট বাচ্চা যদি কোনো বড় ধরনের ক্ষতি করে বসে, মানুষ ওই বাচ্চাটাকে বকা দেয় না, বকা দেয় তার অভিভাবককে। কেন? কারণ এই বাচ্চার নিয়ন্ত্রণ অভিভাবকের হাতে। অভিভাবক যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করত, বাচ্চার দ্বারা এই ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না। কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করেছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীদের অভিভাবক। সহজ কথা বললাম। এ কারণেই নারীদেরকে নসিহত করতে চাইলে তাদের অভিভাবককে সামনে নিয়েই করতে হবে, যাতে অভিভাবকেরা নারীদেরকে নসিহত মানতে উদ্বুদ্ধ করে, প্রয়োজনে বাধ্য করে। যেহেতু আজকের মাহফিল মহিলা মাদ্রাসা কেন্দ্রিক, এ কারণে নারীদেরকে নিয়েই আমার আলোচনা। আপনাদেরকে উপস্থিত থাকতে হবে, আপনারা তাদের গার্ডিয়ান, মুরব্বী। নারীদের বিষয়ে আলোচনাটা প্রত্যেকের হৃদয়ঙ্গম করাইতে চাইলে প্রথমে বর্তমান পৃথিবীর অবস্থা কিছু আপনাদের খেদমতে তুলে ধরতে হবে। আমরা তো এই বিষয়টা প্রত্যেকেই জানি, তাম ওয়ার্ল্ডে একটা সময় মানুষ যা কল্পনা করে নাই, ভাবতেও পারে নাই, এখন ওই জাতীয় সুবিধা মানুষ নিজেরা প্রতিনিয়ত ভোগ করতেছে। যেমন আজ থেকে 50 বছর পূর্বে আমাদের মতো কোনো মানুষ কল্পনাও করে নাই যে আমার ছেলে সন্তান আপনজন আমেরিকায় থাকলে মনে চাইলেই আমি বাংলাদেশ থেকে তাকে দেখতে পাব। এ কল্পনা পৃথিবীর কোনো মানুষের অন্তরে ছিল। এখন এই ফোনের মাধ্যমে আমার আপনজনকে দেখতে চাইলে আমেরিকা, কানাডা, লন্ডন, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, যেখানেই থাকুক, আমি ইচ্ছা করলে তার হাতে এই প্রযুক্তি থাকলে, এই আবিষ্কারটা থাকলে আমি এখনই কথা বলতে পারবো, প্লাস দেখতে পারবো। আপনাদের মনে পড়ে কিনা, আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা তো আরো বেশি বলতে পারবেন, তখন আমরা দেখতাম গরুর গোশত কিন্তু প্রতিদিন হাটে বাজারে পাওয়া যেত না। গরু জব হইতো হাটের দিন, তাও সব বাজারে না, একটু বড় সড়ো বাজারে। মেহমান আসলে মুরগি ধরে মেহমানদারি করা হতো। গরুর গোশত পাওয়া অত সহজ ছিল না। আমরা ছোটবেলায় এটাও দেখেছি যে যত্রতত্র ছোটোখাটো কোনো বাজারে, শহরে সারা বছর কমলা মিলত না। আমার তো মনে পড়ে, গ্রামগঞ্জের অধিকাংশ মানুষ কমলা কিনে নিয়ে আসতো বিশ্ব ইজতেমায় গেলে, আসার সময় 2-4 হালি কমলা কিনতই। এটা আমি অনেককে দেখেছি। বলেন তো দেখি, এখন কমলা কেনার জন্য কি বিশ্ব ইজতেমা পর্যন্ত অপেক্ষা করে লাগে? সিরাজগঞ্জ শহরে যাওয়া লাগে? আপনাদের এখানেই টন টন কমলা এখন বিক্রি হয়। আপনাদের এখানেই গরুর গোশত প্রায় 24 ঘন্টায় পাওয়া যায়। এমনকি এখন ফ্রিজের কারণে বড় মাছ তো যত্রতত্র, মাছের ব্যবসা যারা করে তাদের সাথে যোগাযোগ করলে পাওয়া যায়। সব কিছু এখন দুনিয়াতে অ্যাভেলেবেল।
কি চাই? টাকা হলে প্রায় জিনিসই মিলানো সম্ভব। পৃথিবীতে যতই নতুনত্বের খুব আবিষ্কার, অনেক অকল্পনীয় জিনিস আমরা নিজেরা ভোগ করছি, কিন্তু দিন যত গড়তেছে ততই পৃথিবীতে একটা জিনিসের সংকট দেখা দিচ্ছে। সব কিছু অ্যাভেলেবেল, একটা জিনিসের সংকট। সেটা কি? ভালো মানুষ। মানুষের সংকট নাই। মানুষ তো এই পরিমাণে বাড়ছে বাংলাদেশে। আগে ফ্যামিলি প্ল্যানের স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে স্লোগান চেঞ্জ করেছে ফ্যামিলি প্ল্যান। এখন হলো দুটি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। স্লোগান চেঞ্জ। এখন এত বেশি বাচ্চা কাচ্চা, আবার আরও কত আইন, মুহতারাম হাজরিন। অথচ আজকের পৃথিবীর অনেক রাষ্ট্র এমন আছে যেখানে একটা বাচ্চা যদি দম্পতি জন্ম দেয় তাহলে তাদেরকে লক্ষ টাকা, কোটি টাকা সরকারের থেকে গিফট করা হয়। কঠিন মানুষের সংকট পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে। যাই হোক, এই গুটি কয়েক মানুষের সামনে ইরান তুরানে আমেরিকার কিচ্ছা বলে লাভ নাই। সহজ কথা যেটা আমাদের বোধগম্য হবে এটা বলতে হবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, মানুষের অভাব নাই বিলখুসুস বাংলাদেশে। অ্যাভেলেবেল মানুষ, যেদিকে তাকাবেন, বিশেষ করে আসরের পরে মোড়ে 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 মৌমাছি যেমন চাক ধরে থাকে, বাচ্চারা মেয়েরা এখন চাক ধরে ধরে থাকে। দেখছেন? একটু উঁচু ব্রিজ যদি দেখেন, পানি থাক আর নাই থাক, ব্রিজ যদি একটু উঁচু হয় আসরের পরে দেখবেন সেখানে অবস্থা বড় জটিল। নরসিংদী ওই পাঞ্চারামপুরের ওই দিকে যাইতে একটা ব্রিজ ছিল না আগে, নরসিংদী শহরের সাথে লাগানো, নদীর উপরে ব্রিজ হয়েছে। ওই ব্রিজে শুক্রবারের দিন ব্রিজের উপরে গাড়ি উঠানো নিষেধ। শুধু এত মানুষ হয় মানুষের কারণে। ব্রিজ তো গাড়ির জন্যই, মানুষ পার করতে চাইলে তো নৌকাই যথেষ্ট ছিল। ব্রিজ দিয়েছে তো গাড়ির জন্যে, কিন্তু সে গাড়ি উঠানোই নিষেধ অনেক দূর থেকে। এ পরিমাণে মানুষের জ্যাম থাকে ওই ব্রিজের উপরে, এত মানুষ। কিন্তু মানুষের অভাব না থাকলেও আদর্শবান ভালো মানুষের বড় অভাব। কোথায় দেখবেন? কোথায়? সবচেয়ে ভালো জায়গায় বলি মসজিদ, মাদ্রাসা, পীরদের খানকা, ইসলামী রাজনীতি, সবচেয়ে ভালো জায়গা পৃথিবীর। সেখানেও অ্যাভেলেবেল ভালো মানুষ পাওয়া যায় না। সেখানে লোক সংকট, ভালো মানুষ পাচ্ছে না। আপনি দেখবেন হাজার হাজার ছেলেরা, তাদের হাতে অনেক বড় বড় ডিগ্রির সনদ আছে, কিন্তু স্কুলে একজন অঙ্ক টিচার নিয়োগ দিবেন, যোগাযোগ করতেছে 10,000, কিন্তু একটাও চয়েস হয় না। ঠিক বললাম না ভুল বললাম? 10,000 যোগাযোগ করতেছে, একটা চয়েস হয় না। আমার মাদ্রাসা জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতু, আমাদের মাদ্রাসা, সেখানে হিফজখানার ওস্তাদ নেব। এই তো আমিও জিম্মাদারি পেয়েছি প্রায় 2 মাস, এ পর্যন্ত একজন উস্তাদই খুঁজে বের করতে পারতেছি না। আমি অনেক ফ্রেন্ড সার্কেলকে, আমাদের এলাকার ঢাকার কি বলে টাঙ্গাইলের অনেককে বলেছি যে আমাকে একটা যোগ্য, ভালো, দক্ষ, এক্সপার্ট, আন্তরিক একজন হাফেজ দেন। বেতন ভাতা, হাদিয়া, তোহফা যেটাই বলেন আমরা চেষ্টা করব সন্তোষজনক দেওয়ার জন্য। খুঁজে পাওয়া যায় না। মসজিদের ইমাম খুঁজতে গেলে যেমনটি চাই তেমনটি পাওয়া যায় না। সব জায়গাতে ভালো মানুষের অভাব। অন্য জায়গা বাদই দিলাম, আমাদের এরিয়ার কথা আমরা বললাম। আপনাদের কথা বললে তো আপনারা আবার রেগে যাবেন, আমাদের বিরুদ্ধে মামলা হামলা করার চেষ্টা করবেন। কোনো কিছু যদি খুঁজে না পান অতীতের কোনো এক মামলাতে ঢুকাই দিবেন। এই জন্য আপনাদের কথা বাদই দিলাম, আমাদের এরিয়ার কথাই বললাম। মুহতারাম হাজরিন, তাহলে আমরা কিন্তু দেখছি এক বাবার 10 সন্তান, 10টা সন্তানই শিক্ষিত। বাবা এখন চাচ্ছে, ছোটবেলা থেকে তার বাবা ইন্তেকাল করেছিলেন, অনেক কষ্ট করে মানুষের বাড়িতে, মানুষের ফার্মে চাকরি করে করে
অনেক কষ্ট করে ফ্যামিলিটাকে গড়াইছেন আল্লাহর মেহেরবানিতে। এখন প্রচুর প্রাচুর্যতা, সম্পদের কোনো অভাব নেই। এই সম্পদ, বিশাল বিস্তৃত সম্পদ, এগুলি 10 সন্তানের কোনো একজনকে বাবা জিম্মাদারি দেওয়ার সাহস করেন না। তার মানে একটাও বাবার কাছে যোগ্য না। তাহলে সব জায়গাতে ভালো মানুষের অভাব। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তামাম পৃথিবীর সব সেক্টরে ভালো মানুষের প্রচুর অভাব থাকলেও ভালো মানুষ তৈরি করার পথ পদ্ধতি রাষ্ট্রীয় পর্যায় থেকে, সামাজিক পর্যায় থেকে, ব্যক্তিগত দিক থেকে আমরা বন্ধ করে ফেলতেছি। বন্ধ। ভালো মানুষের প্রোডাক্ট এই পৃথিবীতে যাতে না আসে, এই জন্যে সব পথ পদ্ধতি ক্লিয়ার করা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এক এক জিনিস এক এক কারখানাতে তৈরি হয়। মানুষ তৈরি হয় কয়টা কারখানায়? একটা কারখানা, সেটা মার পেট। মানুষ তৈরি হয় কোথায়? মায়ের পেটে আল্লাহ পাক মানুষকে বানান। মায়ের পেটে মানুষ তৈরি হয়। মানব তৈরির ফ্যাক্টরি একটাই, মার পেট। আপনারা অবশ্যই বুঝবেন, ফ্যাক্টরি যদি উন্নত সুন্দর না হয়, ওই ফ্যাক্টরির প্রোডাক্ট কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। সহজে বোঝাবার জন্য আমি 2-1টা মিসাল দিয়ে থাকি অনেক সময়, আজকেও দেই। আমাদের এলাকাতে ব্রিক ফিল্ড আছে না? ইট ভাটা আছে না? ইট ভাটা আছে। ইট ভাটা থেকে উন্নত মানের ইট বের করতে চাইলে কয়েকটা জিনিস সুন্দর লাগে। 1 নম্বর, ভালো মানের মাটি লাগে। সব মাটির ইট সুন্দর হয় না। 2 নম্বর, মিস্ত্রি দক্ষ হতে হয়। সব মিস্ত্রি ইট ভালো করে পোড়াইতে জানে না। 3 নম্বর হলো ডাইলিউশন মেশিন। মাটিটাকে যে ডাইলিউশন করতে হয়, খামির করতে হয়, মেশিনটা ভালো হতে হয়। 4 নম্বর হলো যেই জমিনে ইট বসাবে সেই জমিনটা সমতল হতে হয়। 5 নম্বর, যেই কাঠের তৈরি ফর্মার পেটে ইটের জন্ম হয়। এটা কাঠের তৈরি ফর্মার ভিতরে ইটটা বানায় না, এই ফর্মাটা হতে হয় একদম স্ট্রেট, নিট অ্যান্ড ক্লিন, ভালো, স্বচ্ছ, ক্লিয়ার, একদম সোজা, আঁকা বাঁকা মুক্ত। এই কয়েকটা কাজ যদি ঠিক হয়, তাহলে আদর্শ সুন্দর মনোমত ইট সেখান থেকে বের হয়। তার মধ্যে একটা জিনিসের গুরুত্ব সবচাইতে বেশি। মাটি যদি পৃথিবীর সবচাইতে সেরাও হয়, মিস্ত্রি যদি বিশ্বের ভিতরে নাম্বার 1 হয়, ডাইলিউশন মেশিনটা যদি বিশ্বের লেটেস্ট আবিষ্কৃত হয়, জমিনকে যদি ওয়াটার লেভেল করাও হয়, অথবা জমিন বাদ দেন টাইলসের উপরে, চায়না টাইলসের উপরে যদি ইট বসায়, কিন্তু সব ভালো হওয়ার পরেও ইট যেই ফর্মার পেটে জন্ম নেয়, সেই ফর্মাটা যদি বাঁকা হয়, আর সব ঠিক হইলে কিয়ামত পর্যন্ত একটা সোজা ইট আশা করা যায় না। সব ভালো, মাটি উন্নত, মিস্ত্রি বিশ্বসেরা, মেশিন তার দুনিয়ার ভিতরে লেটেস্ট, আর জমিনের উপরে দেয়ই নাই, দিয়েছে কিসের উপরে? টাইলসের উপরে, তাও আবার বাইরের টাইলস। এরপরেও একটা সোজা ইট বের হবে না যতক্ষণ পর্যন্ত ইট তৈরির বলেন মূল ফর্মাটা সুন্দর না হবে, সোজা না হবে। ঠিক তদ্রূপ দেশের রাস্তাঘাট, তথ্য প্রযুক্তি, যত কিছু, শিক্ষা দীক্ষা যতই উন্নত করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষ তৈরির ফর্মা, মার পেট, মা জাতি যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে, ততক্ষণ পর্যন্ত একজন আদর্শবান মানুষ পৃথিবীতে আশা করা যায় না। মুহতারাম হাজিরিন, আদর্শবান মানুষ পাওয়ার জন্য 2 জনকে আদর্শ হতে হয়। একটা হলো বাবা, আর একটা হলো মা। 2 জনকেই আদর্শবান, আদর্শবতী হতে হয়। বাট বাবার চাইতে মার সন্তান ভূমিষ্ঠ করা, জন্ম দেওয়াতে ভূমিকা অনেক 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 বেশি, বাবার ভূমিকা কম। এ কারণে বাবার তুলনায় মাকে বেশি সুন্দর হতে হবে, বেশি সোজা হতে হবে, বেশি স্ট্রেট হতে হবে, অনেক পরহেজগার হতে হবে, অনেক খোদাবিরু হতে হবে। তাহলে দেখবেন তার পেট থেকে একজন আদর্শবান মানুষ, ডজন ডজন আদর্শবান মানুষ তৈরি হবে। আমার ছোটবেলার একটা ওয়াজের কথা মনে পড়ে।
আপনারা হয়তো দুই চারজন তার নাম জানেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো অনেকেই, হয়তো কেউ দেখেন নাই বা দুই একজন দেখেছেন। আমি ওনাকে জীবনে একবার দেখেছিলাম। উনি ছিলেন বাংলাদেশের খতিবে আজম। খুব বেশি হায়াত দুনিয়াতে পান নাই, অল্প দিনেই দুনিয়া থেকে উনি চলে গেছেন। ওনার প্রত্যেকটা বয়ান ছিল দার্শনিক, প্রত্যেকটা বয়ান ছিল দর্শন ভিত্তিক, সায়েন্স বিজ্ঞান ভিত্তিক। তার বক্তৃতায় হযরত ওলামায়ে কেরাম পঙ্গপালের মতো ছুটে আসত। প্রত্যেকে ওলামায়ে কেরাম হাতের ভিতরে খাতা কলম নিয়ে ওনার বক্তৃতা শ্রবণ করতেন। কেন? তার মুখ থেকে যা বের হয় মুক্তার চাইতেও দামি। এগুলি সংরক্ষণযোগ্য, এগুলি সংরক্ষণীয়, এজন্য এই কাজটা করতেন। মুহতারাম হাজিরিন, উনি তখন বাক কন্ট্রোলের উপরে একদিন বক্তৃতা করতেছিলেন। বক্তৃতা করতে করতে উনি বলেই ফেললেন, আচ্ছা ভাইরা আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে সরকার গভর্নমেন্ট বাক কন্ট্রোল করতে চায়, পরিবার পরিকল্পনার কথা বলতেছিলেন আর কি। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের দেশে কি আদর্শবান মানুষ অ্যাভেলেবেল না অভাব? তখন ওই মজলিসে সকল মুসলমান উপস্থিতি বলেছিলেন অভাব। কেমন অভাব? সিরিয়াস অভাব। কোনো জায়গাতে বসানের মতো দক্ষ আদর্শবান চরিত্রবান আমানতদার মানুষ খুঁজে পাওয়া যায় না। তো উনি তখন বললেন, যেই মায়েরা আদর্শবান সন্তান জন্ম দিবে তাদের বাক কন্ট্রোল করা দরকার আছে। বলে না না, কারণ এটার তো খুব সংকট, এরকম মা বছরের এদিকে ওদিকে বাচ্চা দিক, এটা আমাদের দরকার। উনি বলেন, পক্ষান্তরে যেই মায়েরা জন্ম দিবে বাটপার লম্পট চরিত্রহীন বাবাখোর, এই জাতীয় মায়ের বাক কন্ট্রোল কেন, ওদের মূলে কন্ট্রোল করে দেওয়া দরকার। সেই সময় হুজুর বলেছিলেন। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, দারুল উলুম দেওবন্দের সফল প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, এই পৃথিবীর প্রথম টিচার হলো মা, পৃথিবীর প্রথম বিদ্যালয় হলো মার পেট, মায়ের কোল। পৃথিবীর প্রথম টিচার মা, পৃথিবীর প্রথম বিদ্যালয় হলো মার পেট, মায়ের কোল। সঙ্গত কারণেই আদর্শবান সন্তান পেতে চাইলে বাবা আর মা দুজনকে আদর্শবান আদর্শবতী হতে হবে। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, এখন এই জিনিসটা একটু কম। আমরা ছোটবেলায় দেখতাম, যেই ফ্যামিলির সবাই বিড়ি খায়, যেই ফ্যামিলির সবাই বিড়ি খায়, দেখবেন ওই ফ্যামিলির ছোট্ট ছোট্ট বাচ্চারা শোলা ভেঙ্গে ওর এক মাথায় আগুন লাগায়া দাদার সুন্নত জারি করে বাড়ির কন্যারে গিয়ে। দেখেন নাই? দাদা খায়, বাবা খায়, চাচা খায়, ও এই সুন্নত চালায়। পক্ষান্তরে যেই ঘরের সবাই নামাজি, ওই ঘরের ভিতরে দেখবেন বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা একা একা হাঁটতে চলতে পারে, মা তাকে ঘুম পাড়ায় দিয়ে কাজে চলে গেছে, খাটের উপরে শোয়। মসজিদওয়ালা বাড়ি, মুয়াজ্জিন জোহরের সালাতের আজান শুরু করেছে, আজানের শব্দে বাচ্চার ঘুম ভেঙে গেছে। বাচ্চা ঘুম থেকে উঠে, কোনো কোনো বাচ্চা ঘুম থেকে উঠেই কান্দা স্টার্ট করে, আসে না নাই? কান্না শুরু করে। আবার কোনো কোনো বাচ্চা আছে ঘুমের থেকে উঠেও কান্না করে না, হাসি দেয়। ওই বাচ্চা ঘুম থেকে উঠেই কান্না দিবে, এর মধ্যেই হাইয়া আলাস সালার আওয়াজ ওর কানে ঢুকছে। ও বাচ্চা তখন ডান দিক বাম দিক পুরা ঘরে তাকায়, দেখে কেউ নাই। ও তখন কি করে, ঘরের আলনার উপরে যে কাপড় রাখা আছে, ওর কিন্তু পরনে কিছু নাই, কিন্তু কাপড় একটা টান দিয়ে জমিনের ভিতরে বিছায়া যায় নামাজ বানায়া ল্যাংটা অবস্থাতেই মার বাবার মতো নামাজ শুরু করে। দেখছেন কি? ল্যাংটা অবস্থায় সেজদা দিতে দেখেন নাই জীবনে কোনো শিশুকে? দেখেছেন? উলঙ্গ, নেই কোনো কাপড়, কিন্তু সে জমিনের ভিতরে সেজদা দিচ্ছে কেন? কারণ তার পিতা মাতাকে আজানের পরে এভাবে সেজদা দিতে দেখেছে, এখান থেকেই শিক্ষা গ্রহণ করে। আপনাদের মনে পড়ে কিনা, ছোট্টবেলায় আমরাও তো এই খেলা করেছি। সকালবেলায় শীতের দিনে পান্তা ভাত, কি কড়কড়া ভাত। আগে কড়কড়া ভাতের কিন্তু সিস্টেম ছিল, প্রায় বাড়িতে রসুনের আবাদ হইতো, চাষ হইতো, রসুনের পাতা, শুকনা মরিচ, এরপরে 1 নম্বরে সরষের তেল,
এইটা দিয়ে যদি কড়কড়া ভাত সুন্দর করে সিস্টেম করে, বর্তমানের পোলার চাইতে কম মজা না? ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? বর্তমানে যে পোলা আছে এর চাইতে মজা ওইটাতে কম না। আল্লাহ শুকুর আমরাও খেয়েছি। সকালবেলায় এই কড়কড়া ভাত খাওয়ার পরে আমরা সবাই খেলার সাথে একযোগে বাড়ির কর্নারে পুকুরের ধারে খেলতে গেছি। তো খেলতে যাওয়ার পরে কি করেছি, আমরা ছেলে যারা তারা পাটখড়ি জমিনের ভিতরে পুঁতে পুঁতে একটার সাথে আর একটার সংযোগ দিয়ে কলা গাছের ডাল নিয়ে এসে, পাতা নিয়ে এসে ওর উপরে দিয়ে ঘর বানানোর কাজ করছি। ওই জায়গাতেই আবার আমাদের ছোট্ট বোনেরা ভাতিজিরা ওরা জমিন খনন করে করে হাইশাল তৈরি করছে, চুলা তৈরি করছে, করে ওর উপরে কটি বাটি উঠাইয়া দিয়া মিশা মিশা আবার জাল শুরু করছে। মনে পড়ে কি মাঝে মাঝে আবার ওখান থেকে কিছু নিয়ে মিশা মিশা চা খেয়ে। এই কথাটাই একজন কবি বলেছিলেন। একজন কবি বড় চমৎকার বলেছিলেন। কবিতাটা আমার কিছুক্ষণ আগেও জেহেনের ভিতরে ছিল, আসতেছে না। কবিতাটা আসলে আমি আপনাদেরকে শোনাইয়া দেব। যে ছোট্ট ছোট্ট বাচ্চারা জমিনের ভিতরে চুলা তৈরি করে মিশা মিশা আগুন লাগায়া মাঝে মাঝে চাপতেছে আর বলতেছে, লবণ বেশি হয়ে গেছে, এই ঝাল বেশি হয়ে গেছে। আবার মাঝে হাত টান দিয়ে বলে, হাতটা পুড়ে গেছে। আসলে আগুনের গুষ্টি নাই। নুরু পুষি আইসা শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় আজি তারা হেসেছে। রাধুরীদের রাধা বাড়ার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাই যে কারো ঘুম। বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুযোগে পেয়ে, বনভোজনে মিলেছে আজি দুষ্ট কটি মেয়ে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুধ তুরি চাই পুড়ে গেল হাত। এমনি টান দিয়ে বলে হাত পুড়ে গেল। আসলে আগুনের গোষ্ঠী নেই। এই প্রশিক্ষণগুলি এই সন্তানরা কোন কলেজে নিয়েছে? কথা বলেন না কেন? ওরা কি রিসিপি দেখেছিল? আর এই রিসিপি তো মোবাইল তৈরির পরে রিসিপি তৈরি হলো, তখন তো মোবাইলের জন্মই হয় নাই। ওরা তো রিসিপি দেখে নাই, ওরা মাকে দেখেছে। তার অর্থই হলো প্রতিটি বাচ্চা অনুকরণে বড় এক্সপার্ট। বড়রা অনুকরণ করুক আর না করুক, ছোটরা সবসময় বড়দের অনুকরণ করে। সঙ্গত কারণেই কেউ যদি চায় যে আমার সন্তানটা আদর্শবান হোক, আমার সন্তানটা নীতিবান হোক, আমার সন্তানটা প্রতিটি মানুষ হোক প্রকৃত অর্থে, তাহলে বাবা আর মাকে আদর্শবান আদর্শবতী হতে হবে। মুহতারাম হাজরিন, আজকে তো বর্তমান পৃথিবীর যে অবস্থা, সবচাইতে বড় ভূমিকা সন্তান আদর্শবান আদর্শবতী করার জন্য প্রথম ভূমিকা, বড় ভূমিকা কার? মার। মার পেটেই তো সন্তান জন্মে নেয়। বাবার ভূমিকাও আছে কিন্তু 1%, মায়ের ভূমিকা 9%, এই হলো 10। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বর্তমান সমাজের অধিকাংশ, বিশেষ করে উচ্চশিক্ষিতা নারীদের স্বভাব চরিত্র কালচার এতটাই নোংরা, যা দেখে মানবতা সম্পূর্ণ মানুষ মাথা উঁচু করে হাঁটতেই পারে না। আপনারা শুনলে অবাক হবেন, এতদিন পর্যন্ত বাবা মা সন্তানদেরকে মাদকাসক্ত থেকে, ইয়াবা থেকে, মদ থেকে, মাদক থেকে সরকার, রাষ্ট্র, প্রশাসন সবাই ফিরানোর জন্য চেষ্টা করলেও ইদানিংকালের কিছু তথাকথিত আধুনিকা মেয়েরা তাদের হাজব্যান্ডের বাসায় বিবাহের পরে আনন্দ করার জন্য, হাজব্যান্ড যদি মদ মাদকে আসক্ত না হয়, স্ত্রী কর্তৃক স্বামীকে অফার করা হয়, চলো আজকে একটু মদ খেয়ে মজা দিই। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? স্ত্রী কর্তৃক স্বামীকে অফার করা হয়, চলো আজকে একটু মদ খেয়ে মজা নেই, চলো আজকে একটু ইয়াবা খেয়ে মজা নেই। বুঝেন তাহলে, যেই ফ্যামিলি নববধূ সন্তানকে মদ আর ইয়াবার অফার করে, সেই ফ্যামিলিতে তাদের দুইজনের মাধ্যমে ওই মায়ের পেট থেকে যে বের হবে, সে বাবা আর মায়ের খুনি ঐশীর মতো সন্ত্রাসী ছাড়া কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই।
ও হবে মা বাবার খুঁড়ি, ওর পেট থেকে যে বের হবে। আজকে ইউনিভার্সিটিগুলোতে গিয়ে দেখবেন, কলেজগুলোতে গিয়ে দেখবেন, ইভেন অনেক স্কুলে গিয়ে দেখবেন, শুধুমাত্র কেবলমাত্র 6-7 ছেলেরাই বিড়ি খায়, শুধুমাত্র 6-7 ছেলেরাই সিগারেট খায়, এমনটি না। এখন মেয়েরাও ছেলেদের চাইতে বিড়ি সিগারেট খাওয়াতে পিছিয়ে নাই। এটা আমার নিজের চোখের দেখা, এটা কারো শোনা না। মুসলমান ভাইরা, আমার কথা লম্বা বলতে চাই না, বলতেছিলাম বর্তমান পৃথিবীর সব জায়গাতে সবকিছু অ্যাভেলেবেল পাওয়া গেলেও একটা জিনিসের সিরিয়াস সংকট দিন যত যাইতেছে ততই বেশি দেখা দিচ্ছে। সেটি হলো পৃথিবীর সব সেক্টরের ভিতরে দিনদার, পরহেজগার, ভালো মানুষ, বন্ধুরা আমার, আমানতদার, নীতিবান মানুষের বড় অভাব। আমরা প্রত্যেকেই ভালো নীতিবান মানুষের অভাব অনুধাবন করলে কি হবে? এই ফ্যানটা চলে না, 100 বার বললাম এ পর্যন্ত, কতবার বললাম যে ফ্যানটা একটু চালাও, ফ্যানটা একটু চালাও। এমনি কি প্রদর্শনী করার জন্য নিয়ে আসছে এরা, রূপ দেখাবার লেগে? এগুলা হয়, এগুলা খুলে দেন, খুব বেশি গরম। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলতেছিলাম? সব সেক্টরের ভিতরে আদর্শবান ভালো মানুষের অভাব, কিন্তু ভালো মানুষ তৈরি হবে বন্ধুরা আমার যেই পথ পদ্ধতিতে, সেই পথ পদ্ধতিগুলা আমরা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে বন্ধ করে রেখেছি, ঠিক না বেঠিক? এখন তো বন্ধুরা আমার কিছু মানুষ তারা আছে ব্যক্তিগতভাবে তাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাইতে চায়, কিন্তু বন্ধুরা আমার দ্বীনি শিক্ষার উপরে যেই নীতিমালা আরোপ করা হচ্ছে তাতে সামনের দিন মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে। সবাই দোয়া করা দরকার, আল্লাহ পৃথিবীতে তুমি অতদিন পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখো যতদিন পর্যন্ত তোমার দ্বীন নিয়ে আমরা আমাদের জীবন কাটাইতে পারি। এমন কোন সিচুয়েশন যদি তৈরি হয় পৃথিবীতে আমরা থাকবো কিন্তু দ্বীন নিয়ে থাকতে পারবো না, তাহলে ওই জাতীয় হায়াত আমাদের কারো জন্য মঙ্গল হতে পারে না। আল্লাহ পাকের রাসূল বলছেন, ফাবাতানুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা। পৃথিবীর কিছু পজিশন এমন আছে, 3টা আলামতের কথা নবীজি বলেছেন যে এই 3 অবস্থা যখন পৃথিবীতে তৈরি হবে তখন পৃথিবীর মানুষগুলা পৃথিবীতে বাঁচার চাইতে মরা তাদের মঙ্গল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর 3টা অবস্থা এমন আছে যে এই 3 অবস্থা যদি পৃথিবীর ভিতরে চালু থাকে, ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতানি, তাহলে তোমাদেরকে মরার চাইতে দুনিয়াতে বেঁচে থাকাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বললেন না একটু? যেই 3 অবস্থার কথা বলার পরে নবী বলেছেন এই অবস্থা তৈরি হলে বেঁচে থাকার চাইতে মরাই উত্তম। সেই 3 অবস্থার মুখোমুখি এখন আমরা। এই জন্য আল্লাহ পাকের কাছে খুব বেশি দোয়া করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? আলোচনা দিয়ে বুঝলাম আদর্শবান মানুষ পেতে চাইলে সর্বপ্রথম নাম্বার 1 মা জাতিকে আদর্শবতী হতে হবে। আদর্শবতী মার পেট থেকে আদর্শবান সন্তান জন্ম নিবে। আপনারা তো জানেন আব্দুল কাদের জিলানী জন্মের জন্য ওনার মার মতো মা লাগবে। ঠিক বললাম না ঠিক বললাম? আমরা অনেকেই অনেক সময় শুনি অমুক বড় আলেম, অমুক বড় বুজুর্গ, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড দেখেছেন? তাদের পূর্বের অবস্থা দেখেছেন?